২ বছরের ছেলেটা যেদিন পানিতে পড়ে মারা গেল সেদিন তার বড় নন্দাই বেশ তাচ্ছিলে সুরে বলল, ছোট শালা, নেহান ভেড়া, আমি হলে এমন মেয়ে মানুষ ঘরের চৌখাটে রাখতাম না, এই মুহূর্তে বের করে দিতাম। নবপী ভেজা চোখে তাকালো। তার শাশুড়ি বড় জামাইয়ের গলায় সুরে সুর মিলিয়ে বললেন, হাবিবকে বলে আর বোঝাতে পারলাম কোথায়, সবই আমার কপাল। বাড়িতে লোক দাঁড়ানো জায়গা নেই। খানিকক্ষণ আগেও এখানে কেউ ছিল না। অল্প সময়ের ব্যবধানে অনেক মানুষ জড়ো হয়েছে। ২ বছরের নিষ্পাপ শিশু পানিতে ডুবে মারা গেলে কেউ আর ঘরে না এসে থাকতে পারে না। যে কখনো আসেনি সেও এক পলক উকি দিতে আসে। নবমী ঘরের কাজ করছিল। হঠাৎই খেয়াল করল সোহেলকে আশেপাশে দেখা যাচ্ছে না। সে কয়েকবার ছেলের নাম ধরে ডাকলো, তারপরই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। চুলায় গরুর দুধ জাল করছে। এক মুহূর্তের জন্য চোখ সরালেই সর্বনাশ হয়ে যাবে। তাছাড়া দুপুরের খাবার সময় হয়ে এসেছে। তার শ্বশুর মহিউদ্দিন সাহেব ঠিক ১টার সময় খেতে বসেন। আগুন গরম ভাতে ১ চামচ ঘি ঢেলে খাওয়া শুরু করেন। ১ মিনিট দেরি হলে তার চোটপাট সহ্য করা যায় না। জীবনের দীর্ঘ সময় তিনি এই নিয়ম পালন করে এসেছেন। শেষ বয়সে এসে কোনো অবস্থায় এই নিয়মের ব্যতিক্রম করতে পারবেন না। শরীফা বেগম নিজের সংসার জীবনে স্বামীর এই নিয়ম নিয়ে প্রচণ্ড বিরক্ত বোধ করেছেন। এখন অবশ্য ছেলে বউ আশায় তিনিও এই নিয়ম পালনে আগ্রহ প্রকাশ করেন। বেলা ২টার দিকে হাবিব বাড়ি ঢুকল। ঢোকার আগে খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। একটা গলা তার মায়ের, অন্যটা দুই বোনের। দুই বোনের গলার স্বর হুবহু একরকম, কিন্তু এরা কাছে কেন? বাবার কিছু হয়নি তো? হাবিবের বুক কেঁপে উঠল। তাকে জানানো হয়েছে বাড়িতে মারাত্মক রকমের জরুরি কাজ পড়ে গেছে। এই মুহূর্তে বাড়ি ফিরতে হবে। সারা পথ তার মাথায় নানান রকমের চিন্তা ঘুরপাক খেয়েছে। বাড়িতে জরুরি কাজ বলতে তেমন কিছুই নেই। মা বাবা, ছোট বোন আর বউ ছেলে নিয়ে সুখের সংসার। বড় বোনের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। ৭ বছরের একটা ছেলেও আছে। এদের কারোর কোনো সমস্যা হয়েছে কিনা ঠিক বুঝতে পারেনি। সকালে সবাইকে সুস্থ দেখে এসেছে, বিধায় কোনো কুচিন্তা মাথায় আসেনি। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। তার পা চলছে না, সীসার মতো জমে গেছে। হাবিবদের দোতলা বাড়ি। বাড়ির সামনে একপাশে অনেকখানি ফাঁকা জায়গা, অন্য পাশে সিঁড়ি বাঁধানো পুকুর। পুকুরের পানি কাকের চোখের মতো কালো। ফাঁকা জায়গা, একপাশে ফুলের বাগান। বাগানের একপাশে বর্ষাই গোলাপের প্রকাণ্ড ঝাড়। দুটো শিউলি ফুলের গাছ। ছবির মতো সাজানো বাড়ির চারিদিকে মলিনতার ছাপ। কয়েকজন বাচ্চা গোলাপ ফুল ছিঁড়ে হাতে নিয়েছে। হাবিব বারান্দায় বসে পড়ল। তার ঘরে ঢুকতে ইচ্ছে করছে না। শরীফা বেগম ছেলে আসার খবর পেয়ে এক প্রকার ছুটে এলেন। বিলাপ করতে করতে বললেন, বাবারে, সব শেষ হয়ে গেছে। সোহেল আর নেই, একটু আগে পুকুরে পড়ে। তিনি কথা শেষ করতে পারলেন না। আঁচলে মুখ ঢাকলেন। মহিউদ্দিন সাহেব ভরাট গলায় বললেন, জীবন মৃত্যুতে আমাদের হাত থাকে না। নিজেকে শক্ত এবং শান্ত রাখার চেষ্টা করো। বৌমার কাছে যাও, তাকে সান্ত্বনা দাও। শরীফা বেগম তেতে উঠলেন। কর্কশ গলায় বললেন, বৌমার কাছে গিয়ে সান্ত্বনা দিতে হবে কেন? সে কি বাচ্চা নাকি কচি খুকি? একটা ছেলেকে দেখে রাখতে পারে না? কি এমন কাজ সংসারে? অলক্ষী কোথাকার! আপনার আশকারা পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে। মহিউদ্দিন সাহেব চমকে উঠলেন। তার স্ত্রী কখনো তার সাথে কর্কশ গলায় কথা বলে না, আজই প্রথম। শরীফা বেগম নিজেও অনেকখানি চমকে গেছেন, তবে সেই চমকেই প্রশ্রয় দিলেন না। ঝাঁঝালো কণ্ঠে বললেন, সংসারে আসার পর থেকেই একটা না একটা বিপদ লেগেই আছে। ছেলের পছন্দ বিধায় এতদিন চুপ করে আছি, কিন্তু আজ আর চুপ থাকতে পারছি না। নাইমা এগিয়ে গিয়ে মায়ের গায়ে হাত রাখলো। কান্না জড়ানো গলায় বলল, শান্ত হও মা, ধৈর্য ধরো। দীর্ঘ সময়ের কথাবার্তায় হাবিব কোনো জবাব দিল না। শূন্য দৃষ্টিতে ঘরের ভেতর তাকিয়ে রইল। মাদুর বিছানো মেঝেতে সাদা কাপড় জড়িয়ে নরম ছোট্ট শরীর রাখা। কয়েকজন মহিলা নিথর দেহ আগলে বসে আছে, যেন একটু শৈলে কেউ ছোবল দিয়ে নিয়ে যাবে। তাদের একজন হাবিবের বড় বোন কনক, ভালো নাম কনক চাপা। বাকি মহিলাদের সে চেনে না, আগে পরে কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না। সে দৃষ্টি ঘুরিয়ে কাউকে খোঁজার চেষ্টা করল। না, নববীকে কোথাও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে তাকে খোঁজার শক্তি হাবিবের নেই। শরীর কেমন অচল হয়ে গেছে। মহিউদ্দিন সাহেব একটু দূরে চেয়ার পেতে বসে আছেন। কয়েকজন লোক মাটি সরিয়ে কবর তৈরি করছে। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে আনা হয়েছে। এলাকাটা জেলা সদরের মধ্যে হলেও প্রায় মফস্বল বা গ্রাম বলা চলে।
বাসার থেকে শুরু করে খালবিল সবই আছে। আনিস বিরক্ত চোখে শ্বশুরের দিকে তাকালো, সরল গলায় বলল, আব্বা, জানাজার সময় কখন ঠিক করেছেন? আপনার বড় মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে হবে। মহিউদ্দিন সাহেব কঠিন মুখে তাকালেন, শান্ত গলায় বললেন। জহরের নামাজের পর। বলেই তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখ জ্বালা করছে। চোখে পানি আসার আগে যেমন চোখ জ্বালা করে তেমন। সোহেলের সাথে তার ঘনিষ্ঠতা অন্যদের তুলনায় বেশি। সারাদিন হাত ধরে এদিক ওদিক হেঁটে বেড়ান। বাইরে গেলে কিছু খাবার না নিয়ে ঘরে ফেরেন না। ভোর রাত থেকে জেগে বসে থাকেন কখন ছোট্ট আধফোঁটা গলায় দাদা ডাক শুনবেন। আজকের পর তার অপেক্ষার সমাপ্তি হয়েছে। ভাবতেই বুকটা খালি হয়ে যায়। বাড়ির পরিবেশ হঠাৎই কেমন পরিবর্তন হয়ে গেছে। লোকজন যার যার নিজের কাজে চলে গেছে। জানাজায় আসবে। মহিলাদের কান্না থেমে গেছে। কেউ কোনো কথা বলছে না। চারিদিকে হঠাৎই শুনশান নীরবতা। হাবিব উঠে গিয়ে সোহেলের পাশে গিয়ে বসল। ছোট্ট নিষ্পাপ দেহ, মেঝেতে বিছানো সাদা মাদুরটা বিশাল সমুদ্র মনে হচ্ছে। সমুদ্রের মাঝে মুক্তা ভেসে আছে। সোহেলের চেহারা আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। সে দুহাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরল, কপালে গালে চুমু খেল। কনক ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাপের চেহারা চাঁদের মতো হয়ে গেছে, দেখ ভাই। সাথে আরও কিছু বলল। কান্নার কারণে পরিষ্কার বোঝা গেল না। হাবিব বলল, নববী কোথায়? ওই পাশে আছে, নববীর মা বাবা এসেছে তাদের কাছে। ওকে এখানে আসতে বলো। বলো আমি ডাকছি। ওকে এভাবে ডাকতে হবে না, এমনিতেই সকাল থেকে দুবার ফিট হয়েছে, মাঝে উল্টাপাল্টা কথা বলছিল, এখন একটু শান্ত। আপা, যা বলছি করো, কথা বলতে ভাল লাগছে না। কনক কথা বাড়ালো না। উঠে গিয়ে নববীকে ডেকে আনলো। নববী হাঁটছে মৃত মানুষের মতো। তার শরীর হাওয়ায় ভাসছে। হাবিব নববীর হাত ধরে বসালো, কোমল গলায় বলল, কোথায় ছিলে তুমি? আমার প্রাণটাকে দেখে রাখতে পারলে না? নববী জবাব দিল না। হাওমাও করে কাঁদতে লাগলো। নববীর মা বললেন, থাক বাবা, তুমি ওকে কিছু বলো না, আল্লাহর উপরে মানুষের হাত নেই। কনক কিছু বলতে গিয়েও থেমে গেল। শোকের বাড়ি আর খুশির বাড়িতে ঝগড়া হয় বেশি, কাজেই চুপচাপ থাকা ভালো। খানিকক্ষণ আগে একবার নববীর মায়ের সাথে শরীফা বেগমের ঝগড়া হয়েছে। শরীফা বেগম গলার স্বরে বেশ অনেকখানি ঘৃণা মিশিয়ে বলেছেন, এখন কেটে কি করবেন? মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারলে আজ এই দিন দেখতে হতো না। আপনার মেয়েই আমার সোহেলকে মেরে ফেলেছে। এ কথা শোনার পর নববীর মা চুপচাপ থাকেননি। তিনিও ঝাঁঝালো গলায় বললেন, আমার মেয়ে তো সংসারের কাজ করে, আপনি আর আপনার দুই মেয়ে কি করছিলেন? বসে বসে কুটনামি করছিলেন নাকি? একটু খেয়াল রাখতে পারেন না? এভাবে এক দুই কথায় বিশাল ঝামেলা হয়ে গেছে। ঝামেলার এক পর্যায়ে আনিস আবারও বলেছে, ছেলে মেয়েকে দেখে রাখতে না পারলে কিসের সংসার আর কিসের ঘরকন্যা? ভাগ্য ভালো হাবিবের মতন ভেড়া ব্যাডার ঘাড়ে পড়েছেন। আমার ঘাড়ে আসলে কঞ্চির মতন সোজা করে ফেলতাম। অবশ্য কনক দুবার স্বামীর দিকে তাকিয়ে চোখ গরম করেছে, তাতে বিশেষ লাভ হয়নি। মানুষ মরার পর চারপাশের সময় খুব দ্রুত পার হয়ে যায়। জোহরের আজান হতে বেশি সময় লাগলো না। আত্মীয় স্বজন যারা ছিল বেশিরভাগই চলে এসেছে। সোহেলকে গোসল করিয়ে খাটলার উপর শুইয়ে রাখা হয়েছে। সাদা কাপড়ে আপাত মস্তক ঢাকা। একটু পরেই এই সুন্দর শরীর মাটির নিচে চাপা পড়ে যাবে, পোকায় খাবে, ব্যাকটেরিয়ার গোস্ত পচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলবে। তারপর তারপর কি হবে? দুনিয়ার মানুষ তাকে ভুলতে শুরু করবে। মৃত ব্যক্তির জীবনের হিসেব মেলাতে গিয়ে দীর্ঘশ্বাস ছাড়বে বোধহয়। সোহেল মারা গিয়েছে 2 দিন হতে চলল। বাড়ির উপর দিয়ে শোকের ছায়া সরেনি। এখনও কেউই ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। হঠাৎ হঠাৎ ডুকরে কেঁদে ওঠে, তবুও জীবন থেমে থাকে না। কথাটা সেই সুবাদেই উঠল। কথা উঠল খাবার টেবিলে। সকলে রাতের খাবার খেতে বসেছে। নববীর মা বাবা তখনও বাড়ি ফিরে যাননি। কথাটা প্রথম তুলল আনিস। বেশ ব্যঙ্গস্বরে শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা, একটা কথা বলি, সবাই আছেন, কেউ কিছু মনে করিয়েন না। আমি এবার সত্য কথা চেপে রাখতে পারিনি, মুখ ফুসকে বেরিয়ে যায়। মহিউদ্দিন সাহেব বিরক্ত গলায় বললেন, এত ভনিতা না করে কাজের কথা বলো। আব্বা রেগে যাবেন না। বলছিলাম নবাবীর কথা কেমন অলক্ষণে দেখেছেন। একটা ছেলে তাই দেখে রাখতে পারলো না। আমি বলি কি, হাবিবকে আর একটা বিয়ে দিয়ে দেন। আনিস কথা শেষ করতে পারল না। তার আগেই মহিউদ্দিন সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন। রাগে কাঁপতে কাঁপতে বললেন, কনক, এই মুহূর্তে তোর বরকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। এই মুহূর্তে মানে এই মুহূর্তেই। কনক নিচু গলায় বলল, আব্বা, আপনি একটু শান্ত হন, রাত 11টা বাজে। বাজুক 11টা,
একটা দুইটা যা খুশি বাজুক, ওকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। ভদ্র কথায় না গেলে লোক ডেকে ঘাড় ধরে বের করে দেব। মহিউদ্দিন সাহেব রেগে আছেন, নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কনক মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, করুণ গলায় বলল, মা দেখো বাবা কি বলে। শরীফা বেগম কিছু বলতে যাবেন তার আগেই মহিউদ্দিন সাহেব অদ্ভুত কাণ্ড করে বসলেন। ঘর থেকে আনিসের জামা কাপড় এনে বাইরে ছুঁড়ে ফেললেন। আনিস বলল, কনক, তোমার বাবা যা করেছে তারপর আর এই বাড়িতে থাকা যায় না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো, অথবা চিরতরে বাবার বাড়ি থেকে যেতে পারো। কনক এবার মহিউদ্দিন সাহেবের দিকে তাকালো। তিনি ভাবলেশীন মুখে বাইরের দিকে তাকিয়ে আছেন। সিদ্ধান্ত পরিবর্তন অথবা মেয়ের জামাইকে রাতটুকু থেকে যাবার অনুরোধের কোনো নমুনা দেখা যাচ্ছে না। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, ছেলেকে উঠিয়ে নিয়ে তৈরি হয়ে স্বামীর হাত ধরে বেরিয়ে গেল। শরীফা বেগম কড়া চোখে নববীর দিকে তাকালেন, যেন এসবের জন্য নববী দায়ী। নববীর চোখ মুখ শুকনো, বসে আছে স্তব্ধ ভঙ্গিতে। চারিপাশের আওয়াজ তার কানে পৌঁছচ্ছে না। হাবিব এখানে নেই, অফিসের কাজে গেছে, খুব জরুরি কাজ। শোকের জন্য ঘরে বসে থাকতে পারেনি। দূরে আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। একরাশ কালো মেঘ চাঁদের দিকে ছুটে আসে, সেই চাঁদে নববীর মুখের ছাপ দেখা যায়। হাবিব বাড়ি ফিরল দুদিন পর। তার চোখের নিচ বসে গেছে, মুখ শুকনো। শরীফা বেগম তখন চুলায় চায়ের পানি চাপাচ্ছিলেন। ছেলেকে দেখে করুণ গলায় বললেন, এ কি চেহারা করেছিস তোর? খাওয়া দাওয়া করিসনি তাই না? হাবিব জবাব দিল না। সহজ ভঙ্গিতে চেয়ারে বসলো। শরীফা বেগম আবারও বললেন, কথা বলছিস না কেন? শরীর খারাপ? বলেই তিনি ছেলের কপালে হাত ছোঁয়ালেন। গা গরম হয়ে আছে, মনে হচ্ছে হাত পুড়ে যাবে। তিনি আঁতকে উঠে বললেন, তোর গা তো তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তেমন কিছু হয়নি, বাসে আসতে ঠান্ডা লেগে গেছে। নববী কোথায়? নববীর নাম শুনতেই শরীফা বেগমের গা জ্বলে গেল। দাঁত চিবিয়ে বললেন, জানি না, সারাদিন তোর বউয়ের খোঁজ রাখার সময় নেই। আপা দুলাভাই চলে গেছে? বাবা কোথায়? তোর বাবা সকালে নাস্তা সেরে একটু বেরিয়েছেন। কনকের কথা আর কি বলবো, দুদিন আগেই মাঝরাতে জামাইকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে। বাড়ি থেকে সুখ শান্তি উঠেই গেছে। হাবিব জবাব দিল না। কথা বললেই কথার পিঠে কথা বলতে হবে। ইচ্ছে করছে না, এক ধরনের ক্লান্তিও বোধ করছে। বিছানায় শুয়ে পড়লে হয়। সারা রাত বাসের ভেতর ঘুমোতে পারিনি, দু চোখ থেকে অশ্রু ঝরেছে। সে উঠে দাঁড়ালো, নরম পায়ে হেঁটে ঘরে চলে গেল। নববী বিছানায় বসে আছে, তার হাতে সোহেলের জামা কাপড় খুব যত্ন করে গুছিয়ে রাখছে। হাবিব নববীর পাশে গিয়ে বসলো, একটা হাত রাখলো তার পিঠে, অসম্ভব কোমল গলায় বলল, কি করছো তুমি? বাবুর কাপড় গুছিয়ে রাখছি। দেখো না খেলতে গিয়ে কি সব লাগিয়ে এনেছে। সাবান পানি দিয়ে কত ধুলাম, তাও দাগ যায়নি। এসব রেখে এদিকে এসে বসো। আব্বা আমা চলে গেছেন? নববী কয়েক মিনিট চুপ করে রইল, পরে কথার মানে বুঝতে পেরে বলল, হ্যাঁ, কাল চলে গেছে। আমাকেও নিয়ে যেতে চেয়েছিল সাথে, আব্বু যেতে দেয়নি। তাছাড়া আমারও ইচ্ছে করেনি যেতে। নববী, হুম, এক কাপ চা বানিয়ে দেবে? মাথায় যন্ত্রণা হচ্ছে। তুমি একটু অপেক্ষা করো, নিয়ে আসছি। নববী উঠিয়ে রান্নাঘরে চলে গেল। শরীফা বেগম কাপে চা ঢালছেন, গরম চা থেকে ধোয়া উঠছে। নববী বলল, মা, চা কি বেশি আছে? সোহেলের আব্বু এক কাপ চা চাইলো। সোহেলের আব্বু চাইলো নাকি তুমি গায়ে পড়ে দিতে এসেছো? সবই বুঝি। এভাবেই তো আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছো। নাইমা পাশে বসে নুডলস খাচ্ছিল। সে বেশ বিরক্তির সুরে বলল, মা, কি শুরু করলে? ভাইয়া না চাইলে ভাবি মিথ্যে বলবে কেন? ভালোই তো, ভাবির দালালি করা শিখেছো। দালালির কি করলাম? সত্যিটা বলেছি। শরীফা বেগম একটা কুৎসিত ভাষা ব্যবহার করলেন, তারপর চায়ের কাপ হাতে বেরিয়ে গেলেন। নাইমা উঠে এসে নববীর গায়ে হাত রাখল, কোমল গলায় বলল, কিছু মনে করো না ভাবি, সবটাই তো জানো। বড় আবার চলে যাওয়ার ব্যাপারটা মা মেনে নিতে পারছে না। আবাদুল্লাহ ভাই সেদিনের পর কলও রিসিভ করেনি। মা খুব দুশ্চিন্তায় আছে। নববী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাসে শব্দ শোনা গেল স্পষ্ট। কি অদ্ভুত এর দুনিয়া! 7 দিনও হয়নি তার ছেলে মারা গেছে, অথচ মানুষের ব্যবহার দেখলে মনে হবে সব কিছুর জন্য সেই দায়ী। গতকাল নববীর মা অনেকক্ষণ ধরে বসেছিল, মেয়েকে সাথে নিয়ে যাবে। নববী যেতে চায়নি। সোহেল একা ঘুমোতে ভয় পায়, তাকে ফেলে কিভাবে যাবে? মায়েদের কাছে সন্তান কখনো মারা যায় না, তারা সবসময় জীবিত থাকে। শরীফা বেগম হাবিবের সামনে চায়ের কাপ রাখল, ভেজা গলায় বলল, বাবারে, তোকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তবে তুই যে কষ্ট পাচ্ছিস
সেই কষ্টটা আমাকে দিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হাবিব দীর্ঘশ্বাস ছাড়ল, চাপা গলায় বলল, আমি ঠিক আছে মা, চিন্তা করো না। ঠিক না থাকলে কি অফিসের কাছে যেতে পারতাম? নববীর মা বলছিল মেয়েটাকে কিছুদিন ওনার কাছে রাখতে চান। বুঝতেই তো পারছিস, বৌমা যেতে চায়নি। দেখ, তুই যদি বুঝিয়ে দিয়ে আসতে পারিস। এখানে থাকলে তো সমস্যা নেই, আমার কাছেই থাকুক। ওর মা বলছিল মেয়ের মাথা এখন ঠিক নেই, সংসারের কাজকর্ম করতে পারবে না। কিছুদিন ঘুরে আসলে খানিকটা স্বাভাবিক হবে। এখানে থাকলে যদি সংসারের কাজ করতে হয়, তবে কি নববী চলে যাবার পর এই সংসারের কাজ বন্ধ হয়ে যাবে? শরীফা বেগম এই প্রসঙ্গে কথা বাড়ালেন না, কথা ঘুরিয়ে বললেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাই। দেখি দুপুরের জন্য রান্না করতে হবে। নববীকে পাঠিয়ে দাও তো, কথা আছে। শরীফা বেগম ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাবার সময় দরজা ভিজিয়ে দিয়ে গেলেন। নববী ঘরে নেই, সোহেলের কবরের পাশে দাঁড়িয়ে আছে। নাইমা তার কাছে গিয়ে বলল, ভাবি, ভাইয়া ডাকছে। যাচ্ছি। দেখলাম তোমার ভাইয়ের জ্বর, ঘরে নাপা বা প্যারাসিটামল আছে? থাকার কথা, আমি খুঁজে দেখছি, তুমি এসো। নাইমা নববীর হাত ধরে ঘর পর্যন্ত নিয়ে গেল। তাদের মধ্যে ননদ ভাবির কুৎসিত সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ের পর থেকে দুজনে বন্ধুর মতো সময় কাটিয়েছে। নাইমা সবেমাত্র ক্লাস 10-এ পড়ে, পড়াশোনায় বেশ ভালো, দেখতেও চমৎকার। লম্বা চুল, রাত নেমে গেছে, চারিদিকে ঘন অন্ধকার। হাবিব বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকল। দুপুরের জ্বরে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। সারা শরীর ঘামে ভিজে গেছে, গা কুটকুট করছে, গোসল করার দরকার। সে ট্যাপ ছেড়ে বালতিতে পানি ভরল। বাথরুমে একটা ছোট্ট জ্বালানা আছে, সেখানে দিয়ে ঠান্ডা বাতাস আসে। বাতাস গায়ে লাগলেই কেমন শীত শীত করে। সে দীর্ঘ সময় নিয়ে গোসল করলো। ঠান্ডা পানি, গায়ে জ্বর থাকার জন্য পানি বরফ শীতল মনে হচ্ছে, তবুও ভালো লাগছে। সে বেশ অনেক সময় নিয়ে গোসল করলো। মাথা মুছে ফুল হাতায় শার্ট পরলো। আলমারি থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। গোসলের পর একটু ফ্রেশ লাগছে। নববী চুলার উপর থেকে কড়াই নামিয়ে রাখলো। হাবিব দুপুরে ঠিকমতো খেতে পারেনি। শরীফা বেগমের রান্নার হাত ভালো, তবে অনেক ঝাল দিয়ে ফেলেছেন। রাতের জন্য সেই একই তরকারি। নাইমা বলল, ভাবি, তুমি আবার রান্না করে আসতে গেলে কেন? আমাকে বললেই তো করে দিতাম। সমস্যা নেই, সামান্য সবজি রান্না করেছি। তুমি মন দিয়ে পড়াশোনা করো, সামনে তো এক্সাম। মা দেখলে রাগারাগি করবে। করলে করবে, রাগারাগির ভয়ে উচিত কাজ করতে পিছিয়ে যেতে নেই। নববী হাসল। সেই হাসি দেখতে ভালো লাগলো। নাইমার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে, যেন সে দারুণ একটা কাজ করতে পেরেছে। রাতের খাবার সময় মহিউদ্দিন সাহেব বললেন, যা হবার তা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করবার নেই। মসজিদে দাদু ভাইয়ের নামে মিলাদ দিতে চাচ্ছি। এর বাইরে একটা এতিমখানায় বলে এসেছে শুক্রবার 70 জন এতিম বাচ্চা আসবে। খরচাপাতি নিয়ে চিন্তা করতে হবে, তোমাদের জানিয়ে রাখলাম। সকলে মনোযোগ দিয়ে শুনলেও কেউ কোনো মন্তব্য করল না। তিনি আবার বললেন, নববী, বিআই সাহেবকে জানিয়েছিস? তুমি একটু কথা বলে নেবে, ওনাকে আসতে বলবে। নববী হ্যাঁ সূচক মাথা দোলালো। হাবিব বলল, সোহেল কিভাবে পানিতে পড়েছিল জানা হয়নি, কেউ আমায় কিছুই বলেনি। কি হয়েছিল মা? শরীফা বেগম বললেন, আমি, নাইমা আর কনক তো চাচির বাড়ি গিয়েছিলাম। এসে এই অবস্থা দেখছি। কি হয়েছে জানি না। তোর বউ কিছু বলেনি? নববী, কি হয়েছিল বলতে পারবে? আমি দুপুরে রান্না করছিলাম, সোহেল তো আব্বুর সাথে খেলছিল। তারপর আর কিছুই জানি না। শরীফা বেগম তেতে উঠে বললেন, এখন তোমার শ্বশুরের ঘাড়ে দোষ দিতে চাইছো? আমরা তো আর ছেলে মেয়ে মানুষ করিনি। মহিউদ্দিন সাহেব খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। নরম গলায় বললেন, নববী ঠিক কথা বলেছে। দাদু ভাই আমার কাছে ছিল, উঠানে খেলেছিল। ও আচ্ছা। হাবিব কথা বাড়ালো না, তার মন ভালো নেই। সোহেলের কথা মনে পড়লে নিষ্পাপ মুখশ্রী চোখের সামনে ভেসে ওঠে। দুধসাদা 4টে দাঁত বের করে ক্রমাগত হাসে। আধফোঁটা বুলিতে বাবা বাবা ডাকছে। খাবার ঘরের বাকি সময়টা কেউ কোনো কথা বলল না। শরীফা বেগম বড় মেয়ের প্রসঙ্গ তুলতে চাইলেও শেষ পর্যন্ত তুললেন না। রাতের ঘুমানোর সময় নববী হাবিবের পাশে বসল। ভেজা গলায় বলল, কাল কি তোমার সময় হবে? কেন, কোনো কাজ আছে? আমাকে বাবার বাড়ি রেখে এসো, এখানে থাকতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জানি না, কেমন দম আটকে আসছে। বড় আপাও আমার জন্য রাগ করে বাড়ি থেকে চলে গেছেন। বড় আপা তোমার জন্য বাড়ি চলে গেছে মানে?
নববী বলতে চাইল না। হাবিবের জোড়াজুড়িতে গোটা ঘটনা খুলে বলল। সবকিছু শোনার পর সে শান্ত গলায় বলল, রাত হয়েছে, বাতি নিভিয়ে শুয়ে পড়ো। শুক্রবার বাচ্চারা আসবে, তারপর বাপের বাড়ি রেখে আসবো। নববী শুয়ে পড়লেও ঘুমোতে পারল না। অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে অনুভব করতে পারছে কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই স্পর্শ খুবই পরিচিত এবং শান্তিদায়ক। হাবিব খুব সকাল সকাল বেরিয়ে গেল, বলল কাজ আছে। তবে সে নিজের অফিসে গেল না, আনিসের অফিসের সামনে গিয়ে বসে রইল। 10টা নাগাদ আনিস অফিসের গেট দিয়ে ঢুকলো। সে বেশ হেলে দুলে হাঁটছে। হাবিবকে দেখে চওড়া হাসি দিল। প্রত্যুত্তরে হাবিবও হাসল। কাছে গিয়ে খুব জোরে আনিসের গালে একটা থাপ্পড় মারল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সে কিছুই বুঝতে পারল না। গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হাবিব বলল, আমার সন্তান মারা গেছে, বড় ভাই হিসেবে আপনি সান্ত্বনা দিবেন। কি উল্টে বাজে কথা বলছেন? রাত দুপুরে রাগ দেখিয়ে বোনকে নিয়ে চলে এসছেন। ইচ্ছে করছে আপনাকে খুন করে ফেলি। আনিস হেসে ফেলল। পান খাওয়া দাঁত বের করে বলল, উচিত কথা খুব গায়ে লাগলো, তাই না শালা? নিশ্চয়ই তোমার বউ এসব নালিশ করেছে। যে মেয়ে মানুষ 7 দিনে আগে সন্তান হারানো শোক ভুলে স্বামীর কান ভাঙাতে পারে, সে যে আর কত কিছু করতে পারে তা আল্লাহই ভালো জানে। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু। আনিস একটু ঘাবড়ে গেল। হাবিবের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে গেছে। সত্যিই সে রাগলো। অফিসের সামনে লোক জড়ো হয়ে তাদের তামাশা দেখতে লাগলো। শেষ পর্যন্ত সবাই এগিয়ে এসে ঝামেলা মিটিয়ে দিয়ে গেল। হাবিব বাড়ি ফিরল সন্ধ্যার পর। ফিরে দেখে কনক বসে আছে, তার চোখ মুখ ফোলা। শরীফা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, জামাইকে কি বলেছিস? হাবিব শান্ত গলায় বলল, যা বলেছি তা একটু কম হয়ে গেছে। শরীফা বেগম ভীষণ রেগে আছেন। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। হাবিব সেদিকে খেয়াল দিল না। ভাবলেশীন পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। ঘরের বাতি নেভানো, জানালা গলে চাঁদের আলো ঘরে ঢুকছে। তাতে অন্ধকারের অনেকখানি দূর হয়ে গেছে। হাবিব সুইচ টিপে বাতি জ্বালালো। নববী খাটের কোনায় বসে আছে, চোখ ভেজা। কান্নার কারণে মুখে একটা আদুরে ভাব চলে এসেছে। সে হাবিবকে দেখে ওড়না দিয়ে চোখ মুখ মুছল। সরল গলায় বলল, আপা এসেছেন, দুলাভাই পাঠিয়ে দিয়েছেন। কি দরকার ছিল এসবের? উনি তো কিছু ভুল বলেননি। সত্যি তো আমি ছেলেটাকে দেখে রাখতে পারলাম না। নিজেকে দোষ দিও না নববী। আমরা সবাই মিলে যতটা কষ্ট পাচ্ছি তার থেকে 1000 গুণ বেশি কষ্ট তোমার হচ্ছে। ছেলের রোজকার কথাগুলো রীতিমতো তোমার অভ্যাস হয়ে গেছিল। যারা অন্যের কষ্টে সহানুভূতির পরিবর্তে উপহাস করে তারা মানুষ নয়, তাদের প্রতি অনুভূতি রাখতে নেই। প্রিয় মানুষের ব্যাপারে আমি এমনই। নববী জবাব দিল না। মলিন হাসল। কপাল থেকে হাবিবের হাত সরিয়ে দিয়ে একটু দূরে সরে গেল। হাবিব তার একটা হাত চেপে ধরল। হাতটা বেশ শক্ত করে ধরেছে। সে দীর্ঘ সময় নববীর হাত ধরে রইল। একসময় নববী হাবিবের কাঁধে মাথা রাখল। দুজনের চোখ ভিজে গেছে। কাঁদলে মনের কষ্ট দূর হয়, অনেকটা হালকা লাগে। কাদার সৌভাগ্য সবার হয় না। শরীফা বেগম ভাত বাড়ছেন। তার বড় নাতির খিদে পেয়েছে। ছেলেটা এখানে আসার পর কিছু মুখে তোলেনি, এখন খাবার জন্য জ্ঞান জ্ঞান করছে। শরীফা বেগম বললেন, কনক, তুইও কিছু একটা মুখে দে। চিন্তা করিস না, তোর বাবাকে বলে এর একটা হেস্তো নেস্তো অবশ্যই করব। আব্বাকে বলে কি হবে মা? এমনিতেই আব্বা তোমার জামাইকে পছন্দ করেন না। সেদিন রাতেই তো সবটা নিজের চোখে দেখলে। যত যাই হোক, বাড়ির বড় জামাইকে কেউ রাত দুপুরে বাড়ি থেকে বের করে দেয়? শুধু বের হতে বলেই ক্ষান্ত হননি, জিনিসপত্র ছুঁড়ে ফেলেছেন। এটা কি তার অপমান নয়, অসম্মান নয়? জামাইকে কল দিয়েছিলি? দিয়েছিলাম, রিসিভ করেনি, করবেও না বলেই তো দিয়েছে। শরীফা বেগম ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করলেন। তার এই মেয়েটা একটু অন্যরকমের হয়েছে। স্বামী ছাড়া দুনিয়ার আর কিছুই বোঝে না। স্বামীর স্বাদ চড়ে রাগ কাটে না। আনিস দীর্ঘদিন ধরে এই ভালো মানুষই এবং ভালোবাসার সুযোগ নিয়ে এসেছে। কারণে অকারণে কনককে বাপের বাড়ি পাঠিয়ে দিত। এই নতুন ব্যবসা শুরু করবে, কিছু টাকা লাগবে। ব্যবসায় লাভ হলে দ্বিগুণ ফেরত দেবে। টাকা নিয়ে ভাবতে হবে না। এভাবে বেশ কয়েকবার টাকা পয়সা নিয়েছে, তবে কখনো ব্যবসা শুরু করতে দেখা যায়নি। টাকা হাতে পেলেই বলতো সামান্য মূল্যবোধ নিয়ে ব্যবসা শুরু করতে ইচ্ছে করে না। আমরা হচ্ছি বনেদি পরিবার। অল্প টাকায় ব্যবসা শুরু করলে এলাকায় মুখ দেখাতে পারবো না। তাছাড়া টাকা পয়সার কিছু অংশ খরচ হয়ে গেছে, তাই আপাতত ব্যবসার কথা ভাবছি না, পরে দেখা যাবে। শেষবার মহিউদ্দিন সাহেব ভীষণ বিরক্ত হলেন, কঠিন মুখে বললেন, কনক, আর আগেও জামাইকে অনেকবার টাকা দেওয়া হচ্ছে, কখনো ব্যবসা শুরু করতে দেখিনি।
এখন হাতে টাকা পয়সা নেই, পরে দেখব। কনক হাত পা ছড়িয়ে কান্না শুরু করলো, চোখ মুখ ফুলিয়ে বলল, আব্বা নিজের টাকা না দেন, আমার ভাগ্যের সম্পত্তি দিয়ে দেন। খালি হাতে গেলে আপনার জামাইয়ের সামনে মুখ দেখাতে পারবো না। আর একটা কথা, টাকা না দিলে আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ছি না। কনক সত্যিই ফিরে গেল না। বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। দুদিনের মধ্যে তার মুখ শুকিয়ে এমন অবস্থা হলো যে মুখের দিকে তাকানো যায় না। মহিউদ্দিন সাহেব ধার করে 2 লাখ টাকা এনে দিলেন। আনিস সেবারও ব্যবসা শুরু করেনি। 2 মাস পর বলেছে অল্প টাকায় ব্যবসা হয় না। রেহানের খাওয়া প্রায় শেষ। সে নিজের হাতে খাবার খায় না। বেশিরভাগ সময় কনক ছেলেকে মুখে তুলে খাইয়ে দেয়। তবে আজ এই নিয়মের ব্যতিক্রম হয়েছে। কনক রেহানের পাশের চেয়ারে বসে ছেলের খাবারের দিকে তাকিয়ে আছে। এই তো সেদিন কাঁথার ভেতর ঘুমিয়ে থাকতো, আজ সে কত বড় হয়ে গিয়েছে। শরীফা বেগম বললেন, নানা ভাই, তোমাকে আরেকটু তরকারি দিব? ভাত মাখিয়ে খেতে পারছো না তো? রেহান মাথা দোলালো। তার অর্থ হ্যাঁ হতে পারে, আবার নাও হতে পারে। শরীফা বেগম এক হাতা তরকারি রেহানের থালায় দিলেন। রেহান ভ্রু কুঁচকে ফেলল, বিরক্ত গলায় বলল, বললাম তো দিতে হবে না, তারপরও কেন দিলেন? আস্তে আস্তে খাও নানা ভাই, ঠিক পারবে। আহারে, ছেলেটার মুখ শুকিয়ে গেছে। কথাগুলো বলে তিনি দীর্ঘ সময় নীরব রইলেন। মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে বোধহয়। বড় জামাই যেমনই হোক, মেয়ে তাকে ছাড়া থাকতে পারে না। হাবিবের বাবাকে বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে হাবিবকে আনিসের কাছে ক্ষমা চাইতে বলবে। শরীফা বেগম রাতের খাবার সময় কথাটা তুললেন বেশ অন্যরকম ভঙ্গিতে। প্রথম দিকে খানিকটা ভনিতা করে বললেন, বলছি কি, সোহেলের মিলাদ মাহফিলে বড় জামাই আর রেয়ান বেয়াইকে বললে ভালো হতো না? মহিউদ্দিন সাহেব শান্ত গলায় বললেন, বলতে চাইলে বলো, সমস্যার কিছু নেই। বললেই কি তারা আসবে? হাবিব জামাইয়ের অফিসের সামনে গিয়ে জামাইকে মেরে এসেছে, নানান কথা বলে অপমান করেছে। এখন তার ছেলের মিলাদে দাওয়াত দিলেই যে তারা আসবে এমন ভাবার তো কিছু নেই। হাবিক জামাইকে মেরেছে মানে? কনক যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সে মুখের ভাত কোনো রকমে গিলে বলল, আর বলেন কেন, দুপুরের পরপরই আপনার জামাই বাড়ি ফিরে এসেছে। চোখ মুখ শুকনো, আমি তো ভয়ে শেষ। শরীর খারাপ করলো নাকি? সে তো এই সময়ে বাড়ি ফেরার মানুষটা। সব কাজ শেষ করে সন্ধ্যার পর বাড়ি ফিরে। আমি ব্যস্ত ভঙ্গিতে তার কাছে গিয়ে প্রশ্ন করলাম, এখন বাড়িতে কেন? তারপর সে যা বলল, আল্লাহ আল্লাহ। মহিউদ্দিন সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। কনক কয়েক ঢোক পানি পান করে নিজেকে শান্ত করল। করুণ গলায় বলল, হাবিব আপনার জামাইকে মেরেছে। অফিসের এক হাট লোকের সামনে থাপ্পড় মেরেছে, নানান কথা শুনিয়ে এসেছে। কেন, কি? সে হাবিবকে আরেকটা বিয়ে করতে বলেছে। সে কি ভুল কিছু বলেছে? যে মেয়ে একটা বাচ্চা সামলাতে পারে না, সে সংসার করবে? এও কি সম্ভব? আর নববী, তোমাকে বলি, এতদিন তো ভালো মানুষ হিসেবে জানতাম। পেটে পেটে এমন শয়তানি তা তো বুঝতে পারিনি বাপু। বর বাড়ি আসতে না আসতেই তার কান ভাঙানি শুরু করে দিয়েছো। বরকে বলবে না তো কি রাস্তার লোকের কাছে গিয়ে বলবে? শ্বশুর বাড়িতে স্বামী সব থেকে আপন মানুষ, ভরসার ব্যক্তি, তাকে বলবে না কেন? মহিউদ্দিন সাহেবের কথায় কনক মিয়ে গেল। মিনমিন করে বলল, আব্বা তো ছেলের বউয়ের দোষ দেখেন না। আপনার জামাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ছেলেকেও সাথে করে পাঠিয়ে দিয়েছে। ওই বাড়ির চৌখাটে পা রাখতে নিষেধ করেছে। কেন, কি করেছে? তুমি নিশ্চয় তাকে কিছু বলনি। যা বলার হাবিব বলেছে। এখানে তোমাকে বের করে দেবার কারণ দেখছি না। সে বলেছে যার ভাই আমাকে এমনভাবে অপমান করতে পারে তাকে নিয়ে ঘরকন্যা করার প্রশ্নই ওঠে না। বাজারে মেয়ের অভাব পড়েনি। তোমার জামের ভাবসাব আমার পছন্দ হয় না মা, কোনো কালেই হয়নি। তবে তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। জামাইকে কল দাও, তাকে আসতে অনুরোধ করো। আপনি কিছু করবেন না আব্বা? হাবিবকে কিছু বলবেন না? আমার যা করার দরকার তাই করব। হাবিব কনক কি সত্যি কথা বলছে? কনক খেকিয়ে উঠল, তেতো গলায় বলল, আব্বা আমি কি মিথ্যে কথা বলছি? তোমায় প্রশ্ন করিনি মা, কাজে শান্ত থাকো। হাবিব এক মনে খাবার খাচ্ছিল। সে মাথা তুলল না, নিচু গলায় বলল, আপা সত্যি বলেছে। এমন কাজ কেন করলে? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এমন কথা শুনলে মেসেজ ঠিক রাখা যায় না। রাগ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে মানুষকে বিবেচনা করা হয়।
যে নিজেকে যতটা নিয়ন্ত্রণ করতে শিখেছে সে ঠিক ততটাই মানুষ হতে পেরেছে। পশুদের রাগ নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার নেই, তারা এই ব্যাপারে স্বাধীন। আব্বা, আপনি তো সবটাই জানেন। নববীর কাছ থেকে শোনার পর দুলাভাইকে কল দিয়েছিলাম, রিসিভ করেনি। উল্টো একটা SMS পাঠিয়েছে, যার কথাগুলো এতটাই অশ্লীল যে মুখে আনা যায় না। কনক মুখ বাঁকালো, দাঁত চিবিয়ে বলল, কি এমন বলেছে যা মুখে আনা যায় না? তাও তোমাকে বলতে পারছি না, প্রয়োজন পড়লে নিজের বরের থেকে শুনে নিও। হাবিব উঠে পড়ল। শরীফা বেগম ভালো মন্দ কিছু বললেন না। মহিউদ্দিন সাহেব রেগে গেলে তুমি শব্দটা ব্যবহার করেন এবং খুব শান্ত ভঙ্গিতে কথা বলেন। দীর্ঘদিন সংসারের পর তাকে আর ঘাটাতে চাইলেন না। নববী সবার অলক্ষ্যে দুফোঁটা চোখের পানি ফেলল। তার জন্য সংসারে নতুন অশান্তি শুরু হয়েছে। আত্মগ্লানির থেকে বেশি শাস্তির উপায় এ পৃথিবীতে তৈরি হয়নি, কখনো হবেও না। এ এক অদ্ভুত শাস্তি, কিছুটা স্বস্তির, অনেকখানি চাপা ব্যথার। নববী টুকটাক কাজকর্ম সেরিয়ে বিছানায় গেল। শরীফা বেগম অথবা কনক কেউ তাকে কিছু বলেনি। শুধুমাত্র নাইমা তার কাছে এসেছিল, সরল গলায় বলল, তুমি নিজেকে কষ্ট দিলে আমরা তোমার কষ্ট থেকে বাঁচাতে পারবো না। এসবের কোনো কিছুতেই তোমার কোনো হাত নেই। মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে, নিশ্চয়ই করে। দিনের পর দিন দুলাভাইয়ের অন্যায় আবদার মানতে গিয়ে আপা নিজেকে সস্তা করে ফেলেছে। এটা সেই কর্মফল। পৃথিবীর কারোর কাছে নিজের মর্যাদা নষ্ট করতে হয় না, মাথা নিচু করতে হয় না। মাথা নিচু করা যায় আল্লাহর সামনে, শুধুমাত্র আল্লাহর সামনে। বুঝতে পারলে? নববী কিছু বলেনি। খানিকক্ষণ অবাক দৃষ্টিতে নাইমার দিকে তাকিয়েছিল। এই মেয়েটা আলাদা, সবার থেকে আলাদা, অন্য রকমের, আপোষহীন, যাকে দেখলেই ভালো লাগে। অদ্ভুত রকমের শ্রদ্ধা কাজ করে। হাবিবের চোখে তখনও ঘুম নামেনি। সেই সরল ভঙ্গিতে শুয়ে আছে। নববী তার পাশে বসলো, একটা হাত রাখলো স্বামীর গায়ে। বহুদিন বাদে রাতের একটা অংশ তারা দুজনে একসাথে জেগে রইল। আজকের চারটা পুরোপুরি গোল হয়নি, খানিকটা বাকি থেকে থেকে। তার গা গলে গলে ধরণীতে জ্যোৎস্না নামছে। অদ্ভুত সুন্দর সে, ভালো, চোখে ধাঁধা লেগে যায়। সবাই ভেবেছিল আনিস এ বাড়িতে আসবে না। মহিউদ্দিন সাহেব নিজেও খানিকটা দ্বিধার মধ্যে ছিলেন। সবাইকে অবাক করে দিয়ে আনিস সকালেই এ বাড়িতে আসলো। লজ্জিত গলায় বলল, রোহানের মাকে পাঠিয়ে দিতে ভুল করেছি, খুব বড় ভুল করেছি। আমি আমার ভুল শোধরাতে চাই। শরীফা বেগম চওড়া হাসি দিয়ে মেয়ের জামাইকে বরণ করে নিলেন। কনকের অবস্থা দেখার মতো, খুশিতে এই হাসছে তো এই কাছে। রেহান অবশ্য তেমন আগ্রহ দেখালো না, শুকনো মুখে ঘুরঘুর করতে লাগলো। মহিউদ্দিন সাহেব খুব একটা সন্তুষ্ট হতে পারলেন না। মেয়ের কথা ভেবে চুপ রইলেন। হাবিবও কিছু বলল না। শত হলেও সে বোনের সংসার নষ্ট করতে চায় না। সারাদিন নির্বিঘ্নে কাটল। বাড়ির সবাই যার যার কাছে মগ্ন হয়ে আছে। নববীও নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখতে চাইছে। নাইমা নিজের ঘরেই পড়াশোনা করছে। দুলাভাই এসেছে, এ ব্যাপারে বাড়তি আগ্রহ প্রকাশ করেনি। হাবিব অফিসে, সে নিজের কাজ শেষ করল সন্ধ্যার পর। বাড়ি ফিরতে ফিরতে রাত নেমে গেছে। বাড়ি ঢোকার মুহূর্তে তার মনে হলো কোথাও গোঙানির শব্দ শোনা যাচ্ছে। সে কান খাড়া করল। চারিদিকে শুনশান নীরবতা। বর্ষায় গোলাপের ঝাড়টা পেরোনোর সময় সেদিকে এক পলক তাকালো। ঝাড়ের একপাশে একটা কাপড়ের মতো পড়ে আছে, সে তাতে খেয়াল দিল না। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসলো। অফিস থেকে বাড়ি ফিরলে ছেলেটা দৌড়ে আসতো। আধফোঁটা বলিতে বাবা বাবা বলে ডাকতো। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ক্লান্ত গলায় ডাকলো, নববী, নববী। নববীর সাড়া মিলল না। সে বিছানায় পিঠ এলিয়ে দিল। খানিকক্ষণ বাদে নাইমা এসে বলল, ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরেই খেয়াল করছি, সে ঘরে নেই। হাবিব বিছানায় উঠে বসল। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল গোলাপ ঝাড়ের পাশের কাপড়টা নববীর শাড়ির মতো। সে নিজে মেলা থেকে কিনে এনেছিল। আবছা অন্ধকারে রংটা বোঝা না গেলেও নকশাটা পরিষ্কার, একদম পরিষ্কার। হেমন্তকাল শেষের দিকে, শীত পড়ে গেছে। জানালা গলে ঠান্ডা হাওয়া আসে। হাবিব এক চুলও নড়ল না। খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, যেন সে মানুষ নয়, পাথরের মূর্তি। নাইমা নরম গলায় বলল, কিছু বলছো না কেন? কি হয়েছে? হাবিব জবাব দিল না। মিনিট পাঁচেক ওভাবেই বসে রইল, তারপর ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। নাইমাও তার পিছনে ছুটল। সেই গোলাপের ঝাড়ির দিকে দৌড়াচ্ছে। সামান্য পথ, অথচ আজ হঠাৎ এই দূরত্বকে কয়েকশো মাইল মনে হচ্ছে। হালকা গলায় নববীর নাম ধরে ডাকছে। আওয়াজ খুবই অল্প, ঠিকমতো কানে লাগে না, বাতাসে উঠিয়ে নিয়ে যায়। হাবিব বসরাই গোলাপের ঝাড়ের কাছে এসে থেমে গেল। একটু দূরে নববী বসে আছে। বসেছে মাটিতে এবং উদাসীন ভঙ্গিতে। কিছু চুল মুখের উপর ছড়িয়ে আছে। অদ্ভুত সুন্দর লাগছে
লাগছে দেখতে। হাবিব তার পাশে বসলো, কোমল গলায় বলল, এখানে বসে আছো কেন? আমার বাবাটা ওখানে ঘুমাচ্ছে। ও তো একা ভয় পায় থাকতে, কখনো একা ঘুমোতে চায় না। ঘুমোলেও আমার হাতটা ধরে থাকে। হাবিব নিজের স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরল, নিজেকে শান্ত রেখে বলল, ঘরে চলো, তোমার ঠান্ডা লাগবে। বাবা ভয় পাচ্ছে না? সত্যি ভয় পাচ্ছে না? না, সত্যি ভয় পাচ্ছে না। নিষ্পাপ মানুষের মৃত্যুর পরে আর কোনো ভয় থাকে না। ভয় থাকে পাপী মানুষের, যারা অন্যায় করে জুলুম অত্যাচার করে। তুমি আমার কথা বুঝতে পারছো? সে মাথা দোলালো, নরম গলায় বলল, বুঝতে পারছি। এবং আপনি নির্ভর করুন আল্লাহর ওপর, আর অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত ৩। ঘরে চলো, ঠান্ডা লাগবে। আর একটু সময় থাকি, শুধু জিয়ারত করব। ঠিক আছে। হাবিব মোনাজাত ধরল। সে মিহি গলায় কোরআন তেলাওয়াত করছে। শুনলে হৃদয় প্রশান্ত হয়ে যায়। নববীর চোখের পানি শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে। হঠাৎই তার দু চোখ নতুন করে ভিজে উঠল। লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। বুকে জমা কষ্টগুলো গলা দিয়ে উপরে উঠতে চাইছে। নাইমা একটু দূরে দাঁড়িয়ে আছে। সেও বোধহয় মোনাজাত ধরে আছে, অথবা মনে মনে দোয়া করছে। তার দু চোখও ভিজে উঠেছে। দীর্ঘ সময় দোয়া কালাম পড়ার পর হাবিব ঘরে ফিরল। সে তার স্ত্রীর হাত ধরে আছে। এই হাত দুটি বড্ড ভরসার এবং ভালোবাসার। নাইমা তাদের পেছন পেছন ঘরে ঢুকলো। কনক বলল, রাত দুপুরে দুজনে মিলে কোথায় গিয়েছিলে? কিছুটা লাজ লজ্জা অন্তত রাখো। হাবিব কড়া চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। তার কথা বলতে ভালো লাগছে না, গলা ধরে আসে। নাইমা অবশ্য চুপ রইল না, কঠিন মুখে বলল, কোন বিষয়ে লাজ লজ্জা করা উচিত তুমি সেটা শেখার চেষ্টা করো। ওরা বিবাহিত স্বামী স্ত্রী। রাত দুপুরে কোথাও যাক অথবা ভোর দুপুরে, তোমার দেখার তো প্রয়োজন নেই। কনক এগিয়ে গিয়ে নাইমার চুলের মুঠি চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, বড্ড জ্ঞান দিচ্ছিস যে। ভাই ভাবির কেনা গোলাম হয়ে গেছিস নাকি? নববীর ছোট ভাই কি যেন নাম? ও হ্যাঁ, আরিফের প্রেমে পড়েছিস? নাইমা অল্প হাসল, বরফ শীতল গলায় বলল, আমাকে তোমার নিজের মতো ভাবলে ভুল করবে আপা। আমি তোমার মতো নই। আবেগ নিয়ন্ত্রণ করতে জানি এবং নিজের সম্মান রাখতেও জানি। চুল ছেড়ে দাও। কনক একটু অবাক হলো। নাইমার চুল ছেড়ে দিয়ে পেছনে সরে এলো। ঠিক তখনই আনিস ঘরে এসে তাদের পাশে দাঁড়ালো। অন্তরঙ্গ সুরে বলল, শালিকা, কেমন আছো তুমি? সকাল থেকে দেখা নেই কেন? ভালো আছি, আমার নাম নাইমা। বলেই সে নিজের ঘরে চলে গেল। কনেক লজ্জা মেশানো চোখে বিব্রত ভঙ্গিতে আনিসের দিকে তাকালো। আনিস সেদিকে খেয়াল করেনি। নিজের মনে ঠোঁট চেপে হাসে কনক বলল, নাইমার কথায় কিছু মনে করো না, বাচ্চা মেয়ে তো। সমস্যা নেই। তাছাড়াও তোমার বোন অতটা বাচ্চা নয়। দেখেছো কেমন শরীর ঢেকে ওড়না পরে? তার কথার ধরনের অতিরিক্ত রকমের কুৎসিত হলেও কনক কিছু বলল না, মেকি হাসলো, বলল, সন্ধ্যা পেরিয়ে গেছে, নাস্তা এনে দেবো? লেবু পাতা দিয়ে চা করে দিই? চা? এক কাপ কফি দিতে পারো, অন্য কোনো নাস্তা লাগবে না। একেবারে রাতে ভাত খাবো। শাশুড়ি মাকে দেখলাম খাসির গোস্ত রান্না করেছেন। আর কি কি রেঁধেছে বলো তো? ওই তো বাটি চাপা গরম ভাত, খাসির গোশত, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, বরবটি আলু ভাজি আর পাবদা মাছ। পাবদা মাছ আলাদা করে শুধু তোমার জন্য রান্না করেছে। চলনসই, সাথে একটু দই মিষ্টির পদ রাখলে ভালো হতো। যাই হোক, তুমি চা বানিয়ে নিয়ে এসো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই ঠান্ডায় বাড়ি যাবে? রোহানের কাছে বসলেই তো পারতে। এমনি দোকানে গিয়ে চা খেতে চেয়েছিলাম, তুমি বললে তাই আর যাব না। চা অথবা তরল পদার্থ খাওয়া যায় না, পান করতে হয়। কনকের ইচ্ছে হলো স্বামীর ভুল ধরিয়ে দিতে, কিন্তু কিছু বলল না। স্বামীর ভুল ধরা তার স্বভাবে পড়ে না। বজ্জাত মেয়ে মানুষেরা স্বামীর ভুল ধরে। আনিস আবছা অন্ধকার ঠেলে মিলিয়ে গেল। কনক কিছু একটা ভেবে মায়ের ঘরেই উকি দিল। না, তার বাবা এখনও ফেরেননি। মহিউদ্দিন সাহেব সন্ধ্যার পরপরই বাড়িতে ফেরেন। আজ ফেরেননি, কোথায় গেছেন বলেও জাননি। বলেছেন ফিরতে দেরি হবে। কনক সোজা মায়ের ঘরে ঢুকল। শরীফা বেগম তখন তসবি হাতে বিছানায় হেলান দিয়ে বসে আছেন। কনক তার পাশে গিয়ে বসল। খানিকটা কাতুনি ভাব করে বলল, মা, তোমার ছোট মেয়ে খুব বেয়াদব হয়েছে। সারাক্ষণ নববীর হয়ে কথা বলে। একটু আগে কি করেছে জানো?
শরীফা বেগম জিজ্ঞাসু চোখে তাকালেন। কনক গোটা ঘটনা মাকে খুলে বলল। সত্যের সাথে কিছু কথা জোড়াতালি দিয়ে বেশ অনেকখানি গল্প তৈরি করে ফেলল। খেয়াল করলো গল্পটা বলতে তার ভালো লাগছে। কেমন যেন উত্তেজনা কাজ করছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। মায়ের বকুনি শোনার পর নাইমা চুপসে যাওয়া মুখের কথা ভেবেই বোধহয় সে খুব মজা পাচ্ছে। সবকিছু শোনার পর শরীফা বেগম বিরক্তির নিঃশ্বাস ফেললেন, কঠিন মুখে বললেন, সব ব্যাপার নিয়ে তোর মাথা ঘামানোর প্রয়োজন কি? হতে পারে ওরা দুজন সোহেলের কবর জিয়ারত করতে গিয়েছিল, বা সেখানে বা যেখানেই যাক। তাছাড়া নাইমাকে তো চিনিসই, ছেলেদের সাথে মিশতে পছন্দ করে না। বাবা আর আপন ভাই ছাড়া তোর কোনো মামাতো ভাইয়ের সাথেও ভালো করে কথা বলে না। এটা নতুন কি? নতুন ছাড় আর কি মা, এখনও দেখি তোমার নাইমা রোহানের আব্বুর হাত ধরে মেলায় ঘুরঘুর করছে, বেলুন কিনে দিতে বলছে। শরীফা বেগম কয়েকটা কড়া কথা বলতে গিয়েও বললেন না, চোখে মুখে বিরক্তি নিয়ে তাকিয়ে রইলেন। কনক উঠে চলে গেল। সে নিশ্চয়ই এখন কোনো নির্জন জায়গা খুঁজবে, তারপর খানিকক্ষণ কাঁদবে। কনক নাইমার মতো শক্ত মনের না, সামান্য কথাই কেঁদে ফেলে। হুটহাট রেগে যায়। তার দুই মেয়ে সম্পূর্ণ আলাদা রকমের হয়েছে, অথচ তিনি তা ধরতে পারেন না। কোনো এক জায়গায় দুজনকে এক করে ফেলেন। আনিস বাড়ির সামনের রাস্তায় খানিকক্ষণ হাঁটাহাঁটি করল, কয়েকবার উকি দিয়ে বাড়ির ভেতরে দেখলো, তারপর পকেট থেকে সিগারেট বের করে ধরে তাতে আগুন ধরালো। সিগারেটখানা ঠোঁটের মাঝখানে চেপে ধরতেই কেউ একজন বলে উঠলেন, আনিস না, এই অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আনিস ভদ্রলোকের গলা শুনে চমকে উঠল। ঠোঁট থেকে সিগারেট ফেলে পা দিয়ে চেপে ধরল। মেকি হেসে বলল, কিছু না আব্বা, আপনি এখন কোথা থেকে ফিরছেন? মহিউদ্দিন সাহেব বললেন, শুক্রবারের অনুষ্ঠানের জন্য কিছু সদাইপাতি বায়না করতে গিয়েছিলাম, কাজ শেষ করে ফিরছি। বড্ড খারাপ লাগে আব্বা, বাচ্চা ছেলেটা কয়দিনই বা বয়স। সোহেলের জন্য শোক প্রকাশ করছো, অসুবিধা নেই, তবে নববীর তুলে কোনো কথা বলবে না। জানোই তো মায়ের থেকে মাসির দরদ কখনো বেশি হয় না। মহিউদ্দিন সাহেব দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর চলে গেলেন। আনিস পায়ে পিষে ফেলা সিগারেটের দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। জিনিসটা বেশ দাম দিয়ে কিনতে হয়েছে। দোকানি বলেছে ভেতরে পাতার গুঁড়ো দেয়া আছে, শরীরের জন্য উপকারী, টান দিলেই শরীর ঝাঁকুনি দিয়ে উঠবে। পুরো টাকাটা জলে চলে গেল। খুবই আফসোসের বিষয়। সে এক বুক হতাশা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। বসরায় গোলাপের ঝাড়ের সামনে এসে থমকে দাঁড়ালো। মিষ্টি একটা গন্ধ নাকে লাগছে। গন্ধ তার মোহনীয় ক্ষমতা বলে আনিসকে তার দিকে আকর্ষণ করছে। আনিস কয়েক পা পিছিয়ে গেল, বুকে থুথু ছিটিয়ে ব্যস্ত পায়ে ঘরে ঢুকে সদর দরজা ভিজিয়ে দিল। শীতের মাঝেও তার কপাল ঘেমে গেছে। সে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। অদ্ভুত গলায় কনকের নাম ধরে ডাকলো। কনক তখনও রান্নাঘরের দেয়ালে পিঠ চেপে ধরে কাছে। স্বামীর গলা শুনে ট্যাপ ছেড়িয়ে মুখ ধুয়ে ফেলল, শব্দ করে নাক ঝাড়ল, ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি হয়েছে রোহানের আব্বু, ডাকছো কেন? আনিস তখনও দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিক গলায় বলল, ভাত দাও, রাত বাড়ছে, ঝামেলা করে লাভ নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি খাবার বাড়ছি। অল্প করে বাড়বে, খেতে ইচ্ছে করছে না। শরীর খারাপ লাগছে নাকি? ডাক্তারকে আসতে বলবো? না, তেমন সিরিয়াস কিছু নয়, ভাত দাও। আনিস বলেছিল তার খিদে নেই, তবে সে বেশ অনেকটা ভাত খেয়ে ফেলল। বেশ কয়েকবার ভাত চেয়ে নিয়ে খেলো। কনক 6টা পাবদা মাছের সবগুলোই স্বামীকে খাইয়ে দিল। এ ব্যাপার নিয়ে তার মনে কোনো দ্বিধা কাজ করল না। আনিস খাবার পরপরই শুয়ে পড়েছে। কম্বল মুড়ি দিয়ে মোবাইলে ফেসবুক চালাচ্ছে। কনক গিয়ে তার পাশে বসল, গায়ের ওপর একটা হাত রেখে বলল, শুনছো তুমি? আনিস ক্ষীণ গলায় বলল। কনক বলল, রোহান তো বেশ বড় হয়ে গেছে, এবার একজন মেয়ের চিন্তা করলে হতো না? আনিস প্রায় লাফিয়ে উঠে বসল, উৎসুক গলায় বলল, হ্যাঁ, তা তো ভাবাই যায়। সত্যি রোহান বড় হয়ে গেছে। তবে কি বলো তো, আমার বেতন অল্প, এই দিয়ে 4 জনের সংসার চালানো যাবে না। তারপরে তোমার আর সিজার, কত টাকা পয়সার ব্যাপার। তাতে কি, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ গো, আমার শ্বশুর আব্বাকে বলো না, লাখ 2 টাকা ম্যানেজ করে দিতে, একটা ছোট্ট ব্যবসা শুরু করি। আমারও খুব শখ, তোমার মতন সুন্দর মায়াবী ফুটফুটে একটা মেয়ে থাকবে, কানের পাশে কোকড়ানোর চুল গুজে রাখবে। কনক মিইয়ে যেত, তবে আনিসের শেষ কথাগুলোর জন্য স্বাভাবিক রইল। একরাশ লজ্জা তার মুখে এসে জড়ো হলো। শোনো না, শ্বশুর আব্বার ধারটার নেই, কত টাকা খরচ করেছে, সোহেলের মিলাদ মেহফিল করেছে, তুমি কিছু চাইলে না বলবে না। আচ্ছা বলে দেখবো খন,
শুয়ে পড়ো, দেখি রোহান কি করছে। তুমি আসো না, একা ঘুম হয় না। কনক দাঁড়ালো না, চাপা হাসি ঠোঁটে লাগিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাবার সময় দরজা ভিজিয়ে দিল। বখাটে মানুষের এক গুণ থাকে, মেয়ে মানুষকে বশ করতে জানে তারা। তারপর মেয়ে মানুষেরা তাদের কৃতদাসী হয়ে থাকে। আনিস মুচকি হাসল, সরল চোখে মোবাইলের দিকে তাকালো। সেখানে বিশেষ কোনো খবর আছে, যে খবর তার চোখ দুটো জ্বলজ্বল করছে। কনক বাবা মায়ের ঘরে উকি দিল। মহিউদ্দিন সাহেব একা বসে আছেন, তার মা ঘরে নেই। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো, মাথা নিচু করে নম্র গলায় বলল, আব্বা, একটা কথা বলতাম। মহিউদ্দিন সাহেব বললেন। কি কথা বলবে? কনক চুপসে গেল। তার বাবার রাগ এখনও কমেনি। রাগ কমলে তুই বলতো। সে বলল, আপনার জামাই বলেছিল সোহেলের মিলাদ মাহফিলে কিছু শরিক থাকতে চায়, বেশি নয়, সামান্যই। তার ইচ্ছে হলে থাকবে, এখানে অমতের কিছু দেখছি না। মানুষটা ভালোই, বলল এত বড় মিলাদ মাহফিল করছে, এতজন এতিম মানুষ খাবে। শুনে দেখো টাকা পয়সার সমস্যা হচ্ছে নাকি, যদি কিছু লাগে। লাগবে না, যা খরচ করার আমি করছি। হাবিবের থেকেও কিছু নেইনি। তোমার মবিন চাচার সাথে মাছের পুকুর রেখেছিলাম, আল্লাহর রহমতে অনেক টাকা লাভ হয়েছে। কনক চোখ চকচক করে উঠল। সে জিভ দিয়ে ঠোঁটে ভিজিয়ে বলল, কত টাকা লাভ হয়েছে? প্রায় 1,04,000, সবই আল্লাহর রহমত। আর কিছু বলবে? আপনি খেয়েছেন আব্বা? না, খেতে ইচ্ছে করছে না, তোমরা খাওয়া দাওয়া করো। শরীর খারাপ? মহিউদ্দিন সাহেব মুখে জবাব দিলেন না, না সূচক মাথা নাড়ালেন। জবাব দিলেই কথা বলতে হবে। কথার পিঠে কথা বলতে ভালো লাগছে না তার। বুকে হালকা ব্যথা করছে, বয়স বাড়ছে। এরপর হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়বেন। জীবনে কত কিছু দেখেছেন, এমনকি হতে পারতো না যে তিনি মারা গেছেন, সোহেল বেঁচে আছে। মহিউদ্দিন সাহেব দীর্ঘশ্বাস ছাড়লেন। তার চোখ জ্বালা করছে, চোখে পানি আসার আগে যেমন চোখ জ্বালা করে তেমন। কনক প্রায় হন্তদন্ত হয়ে ছুটে আসলো, উত্তেজিত গলায় বলল, রোহানের আব্বা শুনছো? আনিসের চোখে তখনও ঘুম নামেনি। সে বিছানায় উঠে বসলো, বিরক্ত গলায় বলল, কি শুনবো? আব্বা মাছের পুকুর রেখেছিল, 4 লাখ টাকা লাভ করেছে। এখন সব মিলাদ মাহফিলে খরচ করবে, যেন হাবিবের একার ছেলে আছে আর কারোর কিছু নেই। কেন, আমার ছেলেটাকে কিছু দিতে পারতো না? বলতে পারতো না যে নানা ভাই বড় হচ্ছে, ওর ভবিষ্যতের জন্য এটা রেখে দে? না, তা কেন দেবে? বিয়ে দিয়ে তো আপদ বিদায় করে দিয়েছে, এখন আর কি? এসব কথা আমায় বলছো কেন? নিজের বাপের কাছে গিয়ে বলো। আমি বলি কি কোনো লাভ হবে? হবে না। এখন আমি কি করব? কনক ভেজা চোখে তাকালো। আনিস উঠে গিয়ে তার কাঁধে হাত রাখলো, কোমল গলায় বলল, তোমায় নিয়ে আমার গর্ব হয় কনক। বিয়ের পর একজন মেয়ের কাছে তার স্বামী সংসারই সব, আর কেউ কিছু না, এটা তুমি বুঝতে পারো। বেশিরভাগ মেয়েরা এই সহজ কথাটা বুঝতে পারে না। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাপের বাড়ি পাঠায়। ওসব মেয়েদের নাম মুখে নেওয়া পাপ। আমি যাই, রোহান খেতে চেয়েছে। আনিস মুচকি হাসল। কপাল করে কনকের মতো মেয়েকে বিয়ে করতে পেরেছে। মানসিকভাবে সুস্থ এবং জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ মেয়ে বিয়ে করলে তার কপালে দুঃখ ছিল। সে বিছানায় ফিরে গিয়ে আবারও গায়ে কম্বল চাপালো। জীবন সবসময় এক রকমের থাকে না, এক এক ধাপে ভিন্ন রূপ ধারণ করে। বর্ষা পেরিয়ে শীতের আগমন ঘটে, শীতের রুক্ষতা কাটিয়ে বসন্ত আসে, কলি ফুলিয়ে রূপান্তরিত হয়, শৈশব পেরিয়ে যায়, কৈশোরে আসে। যৌবনের শক্তি শেষে শক্ত সামর্থ্য দেহ বিদ্ধ নিষ্প্রাণ হয়ে যায়, কবরের মাটি শৈলে শুষে নেয়। তাই বলে কি শৈশব হারিয়ে যায়? সহোদরের গায়ের ঘ্রাণ হারিয়ে যায়, বিবেক চাপা পড়ে অহংকার আর স্বার্থপরতায়। বিয়ের পরে মেয়েদের স্বামী সংসারই সব, তাই বলে কি মা বাবা কেউই নয়, খেলার সাথী ভাই বোন কেউ নয়? এ কেমন বিচার, কেমন সমাজ, কেমনই বা তাদের মানুষ? কি হয় অহংকার করে? কি এমন লাভ হয় ঠকিয়ে সম্পদের পাহাড় তৈরি করে? কাপড়ের কাপড় ছাড়া কিছুই তোমার শেষ যাত্রায় সাথী হয় না। কেউই আজীবন মনে রাখে না। স্বজনের অশ্রু শুকিয়ে যায়, মোনাজাতের দোয়ায় ভাগিদার বাড়ে, হয়তো নাম নেবারই খেয়াল থাকে না। মিথ্যা মায়াজালে আটকে যাওয়া জীবনের পরিসমাপ্তি শেষ নিঃশ্বাসে গিয়ে থমকে যায়, আর এক বিন্দুও এগিয়ে যেতে পারে না। আর কোনো দিনই সোহেলের বয়স বাড়বে না। সবাই তাকে 2 বছরের বাচ্চা বলে ডাকবে। কেউ তার সুঠাম দেহ দেখবে না, রুগ্ন বৃদ্ধ শরীর দেখবে না। তার জীবন ওখানেই থমকে গেছে, আর এগিয়ে যাবে না। সে বড় হবে না, কৈশোর পাবে না, যৌবন দেখবে না।
তার সময় থমকে গেছে, জীবন আটকে গেছে ঘড়ির কাঁটায়। রাত বাড়ছে, আকাশে অন্য সৌরজগতের নক্ষত্র তারার রূপে ফুটেছে। তাদের আলোয় আধার রাত আলোকিত হয়ে না, আবছা আলোয় অন্ধকারটুকুই পরিষ্কার বোঝা যায়। কোথাও বৈদ্যুতিক বাতি জ্বলে, কোথাও মোমের আলোয় আধার মেটায়। আজকাল কী সব সোলার লাইট বেরিয়েছে, সেসবও কাজে লাগে। মহিউদ্দিন সাহেব খেতে বসলেন সবার শেষে। ততক্ষণে সবাই যার যার ঘরে চলে গেছে। শরীফা বেগম স্বামীর সামনে বসে আছেন, ক্রমাগত হাই তুলছেন। মহিউদ্দিন সাহেব বললেন, মিলাদের জিনিসপত্র বায়না করে এসেছি, দাম বাড়ছে সব কিছুর। কোন এতিমখানা থেকে বাচ্চারা আসবে? গ্রামের দিকের দুটো মাদ্রাসায় বলে এসেছি। শহরের এরা মাঝে মধ্যেই ভালো ভালো খাবার দাবার পায়, গ্রামের দিকের লোকের নজর কম। হুজুররা বলল এদিক কেউ দান সৎকা করে না। শেষ 2 মাস আগে মুরগির গোশত রান্না করেছিল, তারপর থেকে শাকসবজি খাচ্ছে। সপ্তাহে 1 দিন মাছ দেবার চেষ্টা করে, তাও চাষের পাঙ্গাস মাছ। ভালো করেছেন। নববীর মা বাবা সহ কিছু আত্মীয় স্বজনদের বলতে ইচ্ছে করে অনুষ্ঠান বাড়ি। মহিউদ্দিন সাহেব নিজের প্রশ্ন ফিরিয়ে নিলেন, কথা ঘুরিয়ে বললেন, কোন বলেছিল আনিস কিছু ভাগে থাকতে চায়, আমি ঠিক করেছি নেব না। না নিলে কষ্ট পাবে, আশা করে বলেছে। কথার কথা বলছে, আনিস টাকা পয়সা খরচ করার লোক না, মনে নেই? কনকের সিজারের সময় ফট করে বলে বসলো, আব্বা, আমাদের নিয়ম হচ্ছে মেয়ের প্রথম সন্তানের যাবতীয় খরচ তার বাপের বাড়ি থেকে দেয়। আমি অবশ্য এই নিয়মটি মানি না, কুসংস্কার যাকে বলে, তবুও বলা। এখনো কি সেসব পথে ধরে রাখলে হয়? মানুষের পরিবর্তন হতে কতক্ষণ? কিছু মানুষ কখনো পরিবর্তন হয় না। যাই হোক, পাবদা মাছ রেঁধেছো বললে, দেবে নাকি? হ্যাঁ, আমি নিয়ে আসছি। শরীফা বেগম উঠলেন, তবে তন্ন তন্ন করে খুঁজেও পাবদা মাছ পেলেন না। মাছের কথা কনক ছাড়া অন্য কেউ জানে না। নিশ্চয়ই ছেলে স্বামীকে দিয়ে দিয়েছে। তিনি কনকের উপর প্রচণ্ড বিরক্ত হলেন। মেয়েটার কি কখনো একটু বুদ্ধি হবে না? নিচু গলায় বললেন, অল্প রেঁধেছিল, বোধহয় ওরা সবাই খেয়ে ফেলেছে, আলাদা করে তুলে রাখার সময় পাইনি। সমস্যা নেই, খাওয়া প্রায় শেষ, একটু ভাজি দাও, তাতেই চলবে। শরীফা বেগম স্বামীর পাতে ভাজি তুলে দিলেন। তার খুব মন খারাপ লাগছে। মহিউদ্দিন সাহেব পাবদা মাছ খেতে পছন্দ করেন। নববী বিছানায় শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। হাবিব অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। মানুষটার শরীর আজকাল ভালো যাচ্ছে না। শোবার আগে কাশছিল, কেমন সর্দি জ্বরের মতো হয়েছে। নববী স্বামীর গায়ে হাত রাখল। এই মানুষটা অন্যদের মতো না, সবার থেকে আলাদা। শোবার আগে তাকে কত কিছু বোঝালো, ধৈর্য ধরতে বলল। আরও একটা কথা বলেছে, এমন কথা শোনার জন্য একটা নারী আজীবন অপেক্ষা করতে পারে। বলেছে আল্লাহ কখন একটা মানুষের সব কিছু কেড়ে নেন না। আমার ছেলে হারিয়ে গেছে, নেই, কিন্তু তোমাকে আমার কাছে রেখে গেছে। গাছ থেকেই তো ফুল ফলের জন্ম হয়। গাছে যদি হারিয়ে যেত তখন আমি কি করতাম? তুমি নিজেকে কষ্ট দিও না, আমি সহ্য করতে পারি না। সে একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করল। ক্ষত জায়গায় মলম লাগানো যায়, ব্যথা কমানো যায়, দাগ মুছে ফেলা যায় না। রাত বাড়ছে, পাখি ডাকছে না, বোধহয় তারাও ঘুমিয়ে পড়েছে। শুধু ঘুম নেই নববীর দু চোখে। নির্ঘুম এক রমণীর বুক চিরে ব্যথার আগুন জ্বলছে। সে আগুনের তীব্রতা মন পোড়ালেও শরীর উষ্ণ করতে পারে না। নাইমা খুব ভোরে ঘুম থেকে উঠে পুকুর ঘাটে গিয়ে অজু করে, ফজরের নামাজ পড়ে। আজও উঠেছে, চারপাশ তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। সে দরজা ঠেলে বাইরে আসলো। বাড়ির সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, দুজন লোককেও দেখা যাচ্ছে। লোক দুটোর একজন তাদের বাড়ির ভেতরের দিকে দাঁড়ানো। নাইমা অস্পষ্ট গলায় বলল, কে ওখানে? কে? একজন লোক বেশ ব্যস্ত ভঙ্গিতে ট্রাকে উঠল, তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। অন্যজন বাড়ির ভেতরে ঢুকে পড়ল। কাছাকাছি আসতেই তার মুখটা পরিষ্কার হলো। নাইমা বলল, আপনি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? আনিস ব্রুকুসকে প্রশ্ন করল। নাইমা শান্ত গলায় বলল, অনেকক্ষণ কেন? কিচ্ছু না, রাত বিরেতে বাইরে ঘোরাঘুরি ঠিক না। সুন্দরী মেয়েদের প্রতি জিনেদের নজর থাকে, কখন কি হয় বলা তো যায় না। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজের টুকু বোঝার বয়স আমার হয়েছে। তা তো দেখতেই পাচ্ছি, তোমার বয়স বাড়ছে। কেমন করে ওড়না দিয়ে শরীর ঢেকে রাখো? নাইমার ইচ্ছে করলো আনিসের গালে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিতে, তবে সে নিজেকে শান্ত রাখলো। দ্রুত পায়ে হেঁটে পুকুর ঘাটের দিকে চলে গেল। আনিস সেদিকে তাকিয়ে হাসলো, কুৎসিত গলায় বলল, রাগী মেয়ে মানুষ লজ্জা পেলে যা লাগে না।
তারপরেই সে কপালের ঘাম মুছল। নাইমা কিছু দেখে ফেলেনি তো? মেয়েটাকে তার সুবিধার মনে হয় না, কেমন কাঠকুটো ধরনের, মায়া মমতা নেই। এরও একটা ব্যবস্থা করতে হবে, সময় নিয়ে ভাবা প্রয়োজন। সকালে খাবার পরপর নববীর মা বাবা আর ভাই আসলো। শুক্রবারে দেরি নেই, কাল বাদে পরশু শুক্রবার। মিলাদের কাজকর্ম দেখার জন্য আপন লোকের প্রয়োজন। মহিউদ্দিন সাহেব একা হাতে সবকিছু সামলে উঠতে পারবেন না। শোকের মানুষ কাজ করতে পারে না, কেমন যেন ঝিমিয়ে যায়। শরীফা বেগম বললেন, আপনারা এসে ভালোই করেছেন। মানুষজন দেখতে ভালো লাগে। নবনী ঘরে আছে, গিয়ে দেখা করে আসুন। সে এদিকে তেমন আসে না। তাছাড়া আমরা আপনাদের মেয়েকে দিয়ে কাজকর্ম করাই না। নববীর মা কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। শরীফা বেগম এদিকে তেমন খেয়াল দিলেন না। দুপুরের রান্নার দায়িত্ব তার। এতজন মানুষের রান্নাবান্না সহজ কথা নয়। নাইমা মেঝেতে বসে সবজি কাটছে। পেঁয়াজ কলি আর বাঁধাকপি কাটা শেষ, এখন রুই মাছের জন্য আলু কাটছে। কনক পাশে দাঁড়িয়ে ছেলেকে নুডলস খাওয়াচ্ছে। রেহান খেতে চাইছে না, তবুও সে জোর করছে। শরীফা বেগম রান্নাঘরে ঢুকলেন, বললেন, নাইমা, তোর আর আজ কাজ করতে হবে না, গিয়ে গোসল করে ফেল। দেরি হলে ঠান্ডা লেগে যাবে। নাইমা উঠে গেল, তার পেছন পেছন রেহানও বেরিয়ে গেল। কনক নুডলসের থালা রেখে আলু কাটতে বসলো। শরীফা বেগম বললেন, তুই আবার এখানে বসলি কেন? নানা ভাইকে গোসল করিয়ে দে, ঠান্ডা লেগে যাবে তো। কনক গলার স্বর খানিকটা নিচু করে বলল, যাচ্ছি, তবে একটা কথা ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি এমন কথা যে কিভাবে বলবি বুঝতে পারছিস না? বলছিলাম কি, সোহেলের মিলাদ মাহফিল শেষে নববীকে ওর মা বাবার সঙ্গে পাঠিয়ে দাও। ওর মতো মেয়ে মানুষ ঘর সংসার করতে পারবে না। তোমার জামাই একটা প্রস্তাব করতে চাইছিল, পরে আবার বলবে না বলেছে। কিসের প্রস্তাব? আমার ননদ মিলি, জানোই তো কেমন ভদ্র আর ভালো মেয়ে। পড়াশোনা করতে গিয়ে একটু বয়স বাড়িয়ে ফেলেছে, তারপরও যে রূপ চেহারা, মাশাল্লাহ। শরীফা বেগম উৎসুক গলায় বললেন, মিলির বিয়ে বুঝি? কবে? ছেলে কি করে? না মা, মিলির বিয়ে না। আমি বলছিলাম মিলির সাথে হাবিবের বিয়ে দিলে কেমন হয়? অমন ভালো মেয়ে লাখেও একটা পাওয়া যায় না। এসব তুই কি বলছিস? ভালোর জন্য বলছি, শত হলেও হাবিব আমার নিজের ভাই। আমি তার ভালো চাইবো না? হাবিবকে বুঝিয়ে নববীকে তালাক দেওয়াতে পারলে মিলির সাথে ওর বিয়ের দায়িত্ব আমার। এমনিতেই নববীর চরিত্র খুব বেশি ভালো না, সারা দেশের ছেলেদের সাথে কথা বলে। এসব তুই কি বলছিস? তাই কখনো হয় নাকি? যা, নানা ভাইকে গোসল করিয়ে দে। মুখে যাই বলুক না কেন, প্রস্তাবটা শরীফা বেগমের পছন্দ হলো। তিনি ঠিক করলেন মিলাদের ঝামেলা মিটলে হাবিবের কানে কথাটা তুলবেন। বেশ কিছুদিন ধরে রাতে তার ঘুম হয় না, বেশিরভাগ সময় জেগে থাকে। কখনো চোখের পানি ফেলে, কখনো বা চাপা কষ্ট নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ রাতেও নববীর ঘুম হলো না। শেষ রাতের দিকে তন্দ্রার মতো হলো। তন্দ্রায় দেখল স্বপ্ন। সোহেল ফুলের তৈরি বিছানায় শুয়ে আছে। তার চারপাশে অসংখ্য প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। নদীর পানি কাচের মতো স্বচ্ছ এবং পরিষ্কার। তলদেশের লাল নীল পাথরগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সে ছেলের পাশে গিয়ে বসল, মাথায় হাত রেখে কোমল গলায় বলল, ভালো আছিস বাবা? সোহেল চোখ খুলল। তার রূপ চেহারা আগের থেকে কয়েকশো গুণ বেড়ে গেছে, যেন শরীর থেকেও আলো ঠিকরে বের হচ্ছে। সোহেল হাসলো, মাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। মায়ের কথা মনে পড়ে না? মনে পড়ে তো, আমার প্রজাপতি বন্ধুরা বলেছে তুমিও খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে, বাবাও আসবে। এছাড়া এখানে আমার অনেক বন্ধু আছে, ওদের সাথে খেলা করি, ফুলের বাগানে ঘুরে বেড়াই, অনেক দূরে চলে যাই। ভয় করে না বাবা? আমা এখন আর কিছুতেই ভয় করে না, সবকিছু খুব সহজ মনে হয়। দেখো আমার বিছানা সদ্য ফোটা গোলাপের পাপড়ি দিয়ে তৈরি, এ ফুল কখনো নষ্ট হয় না, শুকিয়ে যায় না। নববী বিছানায় হাত রাখলো। ছেলেটা কত কথা শিখে গেছে, অথচ কয়েকদিন আগে বাবা মা দাদা এই সামান্য কিছু শব্দ বলতে পারত। সে ঘুমের মধ্যে অনেকক্ষণ কাঁদল। তারপর হঠাৎই জেগে উঠল। ফজরের আজান শোনা যাচ্ছে। দূর থেকে দোয়েলের ডাক ভেসে আসে। পাখিটা যেন কাউকে ডাকছে। হাবিব তখনও ঘুম। নববী একটু এগিয়ে গিয়ে তার কপালে হাত রাখল। হাবিবের মাথা ভর্তি ঘন কালো চুল। সে চুলে হাতের আঙুল হারিয়ে ফেলা কি খুব দোষের কিছু হবে? হাবিব বলল, জাগলে কখন? একটু আগেই ঘুম ভেঙে গেছে। কাঁদছিলে? নববী জবাব দিল না। হাবিব তার গালে হাত রাখলো, নরম হাতে চোখের পানি মুছে দিয়ে বলল,
ডিম লাইটটা পাল্টে ফেলা দরকার সবকিছু পরিষ্কার দেখা যায়। নববী কিছু বলল না। দীর্ঘ সময় হাবিবের হাতখানা মুখে চেপে ধরে রইল। হাবিব নববীর দিকে ঝুঁকে এসে বলল, আজ কোথাও ঘুরতে গেলে কেমন হয়? বোধহয় ভালো হবে না, কাল শুক্রবার, কাজ আছে বাড়িতে। আপনার সারাদিনের 24 ঘন্টা সময় থেকে আমার জন্য 2-1 ঘন্টা বরাদ্দ রাখা যায় না? নববী নিচু গলায় হ্যাঁ বলল। হাবিবের সাথে ঘুরতে তার খারাপ লাগে না, বরং ভালো লাগে, খুব ভালো লাগে। কিন্তু অন্যদের ব্যাপারটা ভালো লাগবে না। আড়ালে আবডালে নানান কথা শোনাবে। ঘুরতে যেতে অসুবিধা বুঝলাম, আমার সাথে জামায়াতে নামাজ পড়তেও কি অসুবিধা? না না, এইসব কি কথা? প্রমাণ দাও। কি প্রমাণ দিতে হবে? যদি তুমি বিশেষভাবে আমার কপাল স্পর্শ করো তাহলেই প্রমাণ হবে তুমি রাজি আছো। নববী মাথা নিচু করে ফেলল। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। পূর্বের আকাশে একটা তারা দেখা যাচ্ছে। এই তারার একটা বিশেষ নাম আছে, শুকতারা। যেদিনের সূচনার প্রকাশ করে তাদের আধার কেটে গেছে এমন বার্তা বয়ে আনে। হাবিব শেষ পর্যন্ত নিজের কথায় অটল থাকলেও সকালের খাবার শেষে নবনীকে নিয়ে বাড়ি থেকে বের হলো। কনক বলল,